হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই লেসনটা নিয়ে আলোচনা করব। লেসন 3। তো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিখেছেন নয়নতারা শেহগল। তো ফার্স্ট অফ অল আমরা জানবো যে লেখিকা সম্পর্কে জানবো। তো লেখিকা সম্পর্কে জানা যাক। নয়নতারা শেহগল 1927 is one of the first female Indian writers in English to receive wide recognition. Okay. তো নয়নতারা শেহগল 1927 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। is one of the first female Indian writers in English. তো ফিমেল রাইটার ছিল নয়নতারা শেহগল। ইংলিশে তিনি লিখতেন। হ্যাঁ, এবার টু রিসিভ ওয়াইড রিকগনিশন। তো রিকগনিশন সে হচ্ছে স্বীকৃত হয়। রিকগনিশন মানে স্বীকৃত হওয়া বা পরিচিতি লাভ করা। তো তিনি হচ্ছে ওয়াইডলি রিকগনিশন হয়। ঠিক আছে। তারপর আর ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তো ফিকশন বলতে কি বোঝাচ্ছে? ফিকশন বলতে বোঝাচ্ছে ইমাজিন করা হয় যেসব গল্পগুলো ইমাজিনারি হয়, এর ভেতর উপন্যাস হতে পারে কিংবা কাল্পনিক যেসব গল্পগুলো সেগুলো হতে পারে, শর্ট স্টোরি হতে পারে। হ্যাঁ, তো হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স টু দ্য ক্রাইসিস ব্রট অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস। তো ইন্ডিয়ার যে পলিটিক্যাল চেঞ্জেস, যে রাজনৈতিক যে পরিবর্তন, সেটার রেসপন্সে হচ্ছে এই বিষয়টা নিয়েই মূলত এই টেক্সটটি হচ্ছে ডিল করে। ঠিক আছে, মানে এটার মেইন আলোচনার বিষয় এটা। তো তারপর দেখা যাক। শি ওয়ান দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নোভেল রিচ লাইক আস। তো তিনি হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 1986 এ জেতেন এটা। ঠিক আছে। তো 1986 এ তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান ফর হার নোভেল রিচ লাইক আস। তো তার যে নোভেল রিচ লাইক আস, এটার জন্য তিনি হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার পান 1986। তো দ্য টেক্সট অ্যান এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা শেহগলস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। তো এই যে টেক্সটটা, এটা হচ্ছে মেমোয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে স্মৃতি কথামূলক বা আত্মজীবনীমূলক। ঠিক আছে। তো নয়নতারা শেহগলের যে স্মৃতিকথামূলক যে আত্মজীবনীমূলক যে মেইন যে টেক্সট, সেটা হচ্ছে প্রিজন অ্যান্ড চকলেট কেক। তো এটার থেকে হচ্ছে এই যে উদ্ধৃত এই যে অংশটা, এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো যে এক্সট্রাক্ট মানে হচ্ছে গ্রন্থাদি থেকে উদ্ধৃত অংশ, যে এই যে মেইন গ্রন্থটার থেকে নেওয়া হয়েছে এই টেক্সটটা। হ্যাঁ, রিকাউন্টস দ্য ইনসিডেন্ট। তো এটা রিকাউন্টস বলতে ন্যারেট, ডেসক্রাইব। তো এটা যে বর্ণনা করছে, হ্যাঁ, যে এটা কি বিষয়ে বর্ণনা করছে? দ্য ইনসিডেন্ট, কোন ঘটনাকে বর্ণনা করছে? ফলোইং দ্য ডেথ অফ গান্ধীজি। তো গান্ধীজির যে মৃত্যু, সেটাকে নিয়ে, সেই ঘটনাকে মৃত্যুর পর সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করছে। ইট ভিভিডলি ডেসক্রাইব নট অনলি দ্য অথার্স personal sense of loss, but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. তো vividly মানে প্রাণবন্তভাবে, it vividly describes, প্রাণবন্তভাবে বিবরণ করছে not only the author's personal sense of loss. তো এটা অথর বা লেখিকার পার্সোনাল যে ওপিনিয়ন বা পার্সোনাল যে লস, সেটাকেই বিবৃত করছে। not only that is not right. তো but also the collective grief of the entire nation. তো পুরো দেশের যে দুঃখ, গ্রিফ মানে দুঃখ বা শোক, এই যে পুরো কালেকটিভ, হ্যাঁ, সবার যে দুঃখ, সেটাকে রিপ্রেজেন্ট করছে at the passing away of মহাত্মা গান্ধী। ওকে, তার মৃত্যুর পরে। ওকে, তো চলো টেক্সটটি শুরু করা যাক। ইউনিট 1। তো I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to build a house by an urgent telephone. তো দেখো এখানে বলছে
1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম, একটা জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। ঠিক আছে, তো দেখো এখানে রয়েছে 1948 30th জানুয়ারি। তো এই সময়ে অন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, হ্যাঁ, আমি যখন বাড়িতে ছিলাম, বাড়িতে বসে চা খাচ্ছিলাম, আই ওয়াজ হ্যাভিং টি, তখন কি হলো, when I was called to বিড়লা হাউস, আমাকে ডাকা হয়েছিল বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। হ্যাঁ, একটা জরুরি ফোনের মাধ্যমে আমাকে ডাকা হয়েছিল। হ্যাঁ, তারপর দেখো, গান্ধীজি had been shot on his way to a prayer meeting। তো একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছে। তো দেখো, on his way to a prayer meeting, হ্যাঁ, যখন প্রেয়ার, এই যে প্রার্থনা সভায় যোগ দিতে যাচ্ছিলেন, তখন গান্ধীজি had been shot, তখন হয়েছিল, হ্যাঁ, তখন তাকে সে গুলিবিদ্ধ হয়েছিল। তো দেখো, I was numbed with shock as I got into the car। তো বলছে নাম্ব মানে কি, এখানে নাম্ব মানে বোঝাচ্ছে অসার। হ্যাঁ, বলছে I was numb, আমি অসার হয়ে গেছিলাম, উইথ শক। হ্যাঁ, শক বলতে এখানে যে আঘাত, যে মানসিক ভাবে যে আঘাতটা, সেটা বলছে I was numb with shock, আমি যে মেন্টালি এটা শক হয়ে গেছিলাম, আমি অসার হয়ে গেছি। as I got into the car, আমি যখন গাড়িতে উঠলাম। ঠিক আছে, তারপর দেখো, at the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body। তো at Birla house, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স, তো গান্ধীজির যে আত্মীয় পরিজনরা ছিলেন আর ফলোয়ার্স, অর্থাৎ যারা ফলোয়ার্স বলতে যারা হচ্ছে অনুগামী যাদের বলে, অনুগামীরা ছিলেন, তারা হচ্ছে গ্যাদার হয়েছিল রাউন্ড হিজ বডি, তার বডিকে ঘিরে। তো there was silence in the room as গান্ধীজি breathed his last। তো একটা সাইলেন্স, গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, এই ঘটনা ঘরে নিস্তব্ধতা নিয়ে এসেছে। ঠিক আছে, তো there was silence in the room as গান্ধীজি breathed his last। তো যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, তখন সে যে রুমটা ছিল সেখানে একটা সাইলেন্স হয়ে গেছিল। ঠিক আছে, তারপর words of Bapu's death had spread through Delhi like a flame fanned by wind। ওকে, তো এখানে flame fanned by wind এটা বলতে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে দ্রুত ছড়িয়ে পড়েছে। মানে এখানে বলছে flame fanned by wind, মানে আগুনে যেমন হাওয়াতে আগুন যেমন ছড়িয়ে পড়ে দ্রুত বেগে, ঠিক তেমন গান্ধীজির যে মৃত্যু সংবাদ, এটা ওইভাবে দ্রুত ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তো তারপর পরের লাইন দেখা যাক কি আছে। sad groups of men and women had collected around বিড়লা হাউস। তো যারা দুঃখী ছিল, হ্যাঁ, যে মেন, যে পুরুষরা ছিল, যে উইমেনরা ছিল, had collected around বিড়লা হাউস, তারা এক জায়গায় বিড়লা হাউসে জড়ো হয়েছিল। তারপর out of every window one could see a brown blur of face। ওকে, তো তারপর কি হলো, প্রতিটি জানালা দিয়েই দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মুখের ভিউ। হ্যাঁ, তো যেহেতু গান্ধীজি মারা গেছেন, তো তাদের যে ফেসটা ছিল সেটা হচ্ছে ব্রাউন ব্লুয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো প্রত্যেকটা জানালা দিয়ে তারা দেখতে পাচ্ছেন এটা। ঠিক আছে, দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কোনো সারা শব্দ করছিল না। তারপর there was an unnatural silence, এটা একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল তখন ওখানে। হ্যাঁ, মানে যখন গান্ধীজি মারা গেছেন, হ্যাঁ, যে সিচুয়েশনটা তখন ওখানে ছিল সেটা হচ্ছে আনন্যাচারাল ছিল, অস্বাভাবিক ছিল। হ্যাঁ, তো it was as if time stood still for those few minutes। তো এটা এমন ছিল, হ্যাঁ, যে as if, যেন time stood still, সময় যেন থমকে গেছে, for those few minutes, কিছুক্ষণের যেন সময় যেন থমকে গেছে সেই সময়টা। হ্যাঁ, the people were too stunned to speak in the beginning। তো এখানে স্ট্যান্ড মানে কি বলছে, তো শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল
যে কথা বলতে পারছিল না, ঠিক আছে। মানে স্টান্ট মানে কি, স্টান্ট মানে হতভম্ব হয়ে গিয়েছিল। তো দ্য পিপল ওয়ার টু স্টান্ট, তারা খুবই হতভম্ব হয়ে গেছিল। টু স্পিক ইন দ্য বিগিনিং, প্রথমের দিকে কথা বলতে তারা হতভম্ব হয়ে গেছিল। লেটার দে ক্লামার্ড, হ্যাঁ। তো ক্লামার্ড মানে কি, ক্লামার্ড মানে বোঝাচ্ছে ক্রমাগত উচ্চ কলরব, ঠিক আছে। মানে এখানে দেখো তোমাদের মানে রয়েছে, ক্লামার্ড মানে হচ্ছে ডিমান্ডেড লাউড, তারা হচ্ছে উচ্চ স্বরে ডিমান্ড করছে। কি ডিমান্ড করছে চলো পরবর্তীতে দেখবো। লেট দে ক্লামার্ড ওয়াইডলি, হ্যাঁ, শাউটিং অ্যান্ড ক্রাইং, ঠিক আছে। তারা চিৎকার করে কাজে আর শাউটিং করছে, কেন করছে? দে জস্টলেড ওয়ান অ্যানাদার ইন আ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তো জস্টলেড মানে কি, ধাক্কা দিচ্ছিল, একে অন্যকে ধাক্কা দিচ্ছিল। স্টাম্পেড মানে কি, স্টাম্পেড মানে হচ্ছে হুড়োহুড়ি করে, তারা হচ্ছে একে অন্যকে ঠেলাঠেলি করছে, হুড়োহুড়ি করছে, কেন? টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে ব্রেক ইনটু মানে এটা হচ্ছে জোর করে প্রবেশ করার চেষ্টা করছিল বিল হাউসের ভেতরে, মানে গান্ধীজিকে দেখবে বলে। তো তারপর দে কামড আ লিটিল when it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral. ওকে, তো দে কামড আ লিটিল, তারা একটু শান্ত হলো। কখন শান্ত হলো? when it was announced, যখন এটা হচ্ছে অ্যানাউন্স করলো যে that they would be allowed, তাদের হচ্ছে অ্যালাউ করা হবে কখন? টু সি, কিসের জন্য অ্যালাউ করা হবে? টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, তার যে অন্ত্যেষ্টিক্রিয়া তার আগে গান্ধীর যে ফেসটা তাদের দেখানো হবে, তার জন্য দে কাম দ্য লিটিল, তারা একটু শান্ত। তারপর দেখো, when one is faced with the shock of a loved one's death, one whimpers. তো হুইম্পার্স মানে কি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে না, ওটাকে বোঝাচ্ছে, ফুপিয়ে বা গুড়িয়ে কাঁদা। তো বলছে মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয়, গুঙিয়ে ওঠে, হ্যাঁ, তখন কি বলছে দেখুন, একজন বলছে ওয়ান হুইম্পার্স, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, এখন আমার কি হবে, সে আমাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, এরকম বলছে কি যে তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, এবার আমার কি হবে। এবার দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন uppermost in the mind of the mourning people. ওকে, তো শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিন্তভাবে এই প্রশ্নটি ঘুরছিল। They looked like lost children. তাদের যেন হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। They looked like lost children, মানে হারিয়ে যাওয়া শিশুরা যেমন হয়, কিছুই দিক খুঁজে পায় না, হতভম্ব হয়ে যায়, তাদের they looked like lost children. Okay, it was the question in many of our hearts, as we said, still shocked and unbelieving. এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়ে ছিল, যারা তখনও মর্মাহত অবস্থায় বসেছিলেন আর বিশ্বাস করে উঠতে পারছিলেন না। তো তারা ওখানে যখন বসেছিল সবাই, ঠিক আছে, তারা নিজেদের বিশ্বাস করতে পারছে না যে এটা কি হলো। they were shocked and unbelieving, এটা বিশ্বাস করতে পারছিল না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. ওকে, তো ব্রডকাস্ট বলতে এখানে তৎকালীন তখন বলতে গেলে তখন তো এরকম সোশ্যাল মিডিয়া এত যোগাযোগের মাধ্যম ছিল না, তখন রেডিওই মেইনলি ইউজ করা হতো। তো ব্রডকাস্ট, তো উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, তো আমরা রেডিওয় ঘোষণা শুনলাম, ভারতবাসীকে বলা হচ্ছে যে তাদের বাপু আর নেই, দেয়ার বাপু ওয়াজ নো মোর। চলো ইউনিট সেকেন্ডে যাওয়া যাক। সেকেন্ড ইউনিট কি আছে? Gandhiji's funeral was to take place the day after his death. মৃত্যুর পরের দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। এখানে দেখো, গান্ধীজি's funeral মানে গান্ধীজির যে ফিউনারাল, যে অন্ত্যেষ্টিক্রিয়া, was to take place হওয়ার কথা ছিল কখন? the day after his death, তার মৃত্যুর পরের দিন, হ্যাঁ, তার অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল।
hours in advance, people lined the route the funeral procession was to follow. তো তার বহু আগে থেকেই মানুষজন সে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছে। যে আওয়ার্স ইন অ্যাডভান্স, অনেকক্ষণ আগেই, ঠিক আছে, অনেকক্ষণ আগেই পিপল লাইন দ্য রুট, যে রাস্তা দিয়ে গান্ধীজিকে নিয়ে যাওয়া হবে সেখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। ওকে, পদ্মশ্রীকে মিসেস নাইডুস ডটার, বলছে পদ্মশ্রী মিসেস Naidu's daughter spoke for us well when she said simply, "We will walk." Okay, তো শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন, আমরা হাঁটবো, we will walk. It is the last time we shall be walking with Bapu. এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটবো। It is the last time we shall be walking with Bapu. It was an agonizing walk. তো agonizing মানে হচ্ছে মানসিক যন্ত্রণাদায়ক ব্যাপার, ঠিক আছে, তো এটা একটা মানসিক যন্ত্রণাদায়ক। It was an agonizing walk. তো এটা একটা যন্ত্রণাদায়ক হাঁটা ছিল, ঠিক আছে। তারপর thousands silently watched the procession. হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সেই শোক মিছিলের দিকে তাকিয়েছিল। হাজার হাজার মানুষ, থাউজেন্ডস, হ্যাঁ, সাইলেন্টলি, নিস্তব্ধভাবে watched the procession, সেই অন্ত্যেষ্টিক্রিয়ার দিকে তাকিয়েছিল। বাপু lay on an open track covered with flowers. একটা খোলা ট্র্যাকের মধ্যে ফুলে ঢাকা গান্ধীজি শায়িত ছিল। Thousands of people waved, trying to touch Bapu's feet. হাজার হাজার মানুষ দেখো এখানে বলছে মানুষজন কাঁদতে কাঁদতে বাপুর পাটুকু স্পর্শ করার চেষ্টা করছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড, থাউজেন্ডস অফ পিপল হচ্ছে কান্না করছিল, হ্যাঁ, ট্রাইং টু টাচ, তারা চেষ্টা করছিল বাপুস ফিট, বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। তো এই প্রচন্ড ভিড়ের মধ্যে হাঁটা অসম্ভব হয়ে উঠেছিল, যেহেতু থাউজেন্ডস অফ পিপলের ভিড় ছিল ওখানে। তো তাহলে কি হলো, ইট ওয়াজ ইম্পসিবল, অসম্ভব ছিল, টু মুভ ওখানে ইন দ্য থিক ক্রাউড, এই যে ক্রাউডের ভেতর যাওয়া অনেকটা কষ্টকর ছিল। তারপরে as I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে আমি শুধু কতগুলি শোকার্ত মানুষের মধ্যে নেই। As I moved forward, আমি যে যাচ্ছিলাম, হ্যাঁ, সামনের দিকে যাচ্ছিলাম, স্লোলি, ধীরে ধীরে, I understood, আমি বুঝতে পেরেছিলাম, I was not merely in the midst of grieving of people, আমি শুধু এই শোকার্ত মানুষের ভেতর নেই। This was even more than the funeral procession. তো এটা কি, এটা হচ্ছে ভারতবর্ষের, হ্যাঁ, ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটা আরো বেশি কিছু ছিল। This was even more than the funeral procession of India's beloved leader. Okay, তো দেখো funeral procession, অন্ত্যেষ্টিক্রিয়ার যে, সেটা of India's beloved leader. I was among people for whom walking with Bapu had a special meaning. বলছে আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটি বিশেষ অর্থ বহন করত। তো আই ওয়াজ অ্যামং পিপল, তো আমি অনেকের ভিতর ছিলাম, যাদের ভেতর ছিলাম, ফর হুম, যাদের ভেতর ছিলাম, ওয়াকিং উইথ বাপু, হ্যাঁ, যাদের কাছে বাপুর সাথে হাঁটাটা হ্যাড অ্যান স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সাথে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করত। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধুর ও মসৃণ পথ হেঁটেছি। তো দেখো এখানে বলছে we had walked with Bapu, আমরা বাপুর সাথে হেঁটেছি, over the rough and smooth,
রাফ মানে বন্ধুর, বা যে খারাপ যে পথ বলা হয়, মানে খারাপ যে সময় সেটাকে স্মুথ মসৃণ, সেই সময়টা আমরা বাপুর সাথে হেঁটেছি। অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ইন্ডিয়ার যে সাম্প্রতিক ইতিহাস আছে, সেটাই হয়েছে। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এটা কিছুতেই মেনে নিতে পারছি না, এটা মেনে নিতে পারছি না যে that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। বলছে we could not accept the fact, আমরা এটাকে মেনে নিতে পারছি না যে the man who led us, যে মানুষটা আমাদের লিড করতো, আমাদের পরিচালনা করতো, over many difficult paths, যে আমাদের এই দুর্গম পথে, এই কঠিন পথে, was never going to walk with us again, তো আমরা সে আর আমাদের সঙ্গে আর হাঁটবে না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India, ভারতের বিস্তীর্ণ অংশে পাতলা চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন। এই দেখো বলছে বাপুস স্লাইট ফিগার, এই যে পাতলা ফিগার, বাপু হ্যাড ওয়াকড, হেঁটেছিল, স্টেপ ইন হ্যান্ড, স্টেপ মানে কি লাঠি হাতে হেঁটেছিল, ওভার আ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বাপু লাঠি হাতে অনেক পথ হেঁটেছিল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটা মানে ধীরে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insect to the horizon in the distance. এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় ও কাছ থেকে চারিদিকে ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্ত রেখা অবধি সবকিছু দেখা যায়। এখানে দেখো রয়েছে ক্ল্যারিটি মানে কি, ভাবনার যে স্বচ্ছতা সেটার কথা বলছি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, স্বচ্ছতার সাথে চিন্তা করা যায়। উইথ ক্লোজলি, খুব কাছে থেকে লুক, দেখা যায়। অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, যা কিছু রয়েছে আশেপাশে। ফ্রম স্মল ইনসেক্ট মানে ছোট পোকামাকড় থেকে শুরু করে, টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, যে দিগন্ত রেখা পর্যন্ত সবকিছু যায়। মোর ওভার, to walk was often the only way open to the average Indian. এছাড়াও সাধারণ ভারতবাসীর জন্য প্রায়শই হাঁটাই ছিল একমাত্র উপায়। যেহেতু তখন গাড়ি ঘোড়ার তেমন ব্যবস্থা ছিল না, তাই অ্যাভারেজ ইন্ডিয়ান দেয়ার ওয়াকড, ওকে। মোরওভার, টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, তো হাঁটাই একমাত্র উপায় ছিল তাদের। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। হাঁটার জন্য নিজের দেহ ছাড়া আর কোনো বাহন লাগে না, এবং নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্য দিতে হয় না। অবশ্যই হাঁটতে গেলে তো নিশ্চয়ই নিজের যে এনার্জি সেটাই শুধু লস, তার জন্য তো তোমাকে কোনো পে করতে হচ্ছে না, সেটাই বলছে এখানে। ইট রিকোয়ার্ড নো ভেহিকলস, কোনো বাহনের প্রয়োজন হয় না তোমার, except his own body, তার নিজের দেহ ছাড়া, and cost him nothing, তো কোনো মূল্য দিতে হয় না, but his energy, তার এনার্জি ছাড়া। তো এখানে দেখো, এখানে বাট মানে কিন্তু নয়, এখানে বাট মানে হচ্ছে ছাড়া, but his energy। তো গান্ধীজি look his necessity as he look much that was commonplace and transformed it into a joyful effort। তো গান্ধীজি আরো অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার প্রয়োজনীয় অভ্যাসকেও গ্রহণ করেছিলেন এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। তো কমন প্লেস, কমন প্লেস মানে বলা হচ্ছে অর্ডিনারি বা ইউজুয়াল, মানে সাধারণ জিনিস বোঝাচ্ছে এখানে, ঠিক আছে। তো গান্ধীজি টুক ইট নেসেসিটি, এটা প্রয়োজনীয়তার সহিত নিয়েছিলেন, অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস, এটা সাধারণ জিনিসের মতোই
প্রয়োজনীয় বিষয় করে নিয়েছিলেন and transformed it into a joyful effort. একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। তো পরবর্তী ক্লাসে তোমাদের নেক্সট ভিডিও দেওয়া হবে, সাথে এক্সারসাইজ সলভ করা হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।